কেমিক্যাল চেঞ্জ হয় একটু ছেড়ে দেন আজকের জন্য ইয়া করে লিমিট করে লিমিট শেষ তো লিমিট কি করবা আর লিমিট 6টা আচ্ছা, আছে জি পর্যন্ত আছে আপনি তো এই পড়াছেন খালি 9.1 থেকে 9.9 পর্যন্ত আছে না হ্যাঁ তো আমরা 9.1 শেষ করছি 9.1 এর আগে হোমওয়ার্ক দিবা আমাকে এরপরে গিয়ে 9.2 তে যাব এন্ড দ্যাট টু টুমরো আমার একটা কথা আমরা হচ্ছে 9.2 আগামী কাল শুরু করে শেষ করে দিব আমাকে 3টা দিন দিতে হবে কারণ কেন 3টা দিন দিতে হবে এগুলো কোনো কথা হলো সবগুলো ক্লাসেস করতে হবে আবার সেজন্য আমি আপনি ছাড়া পারতেছি না ক্লাসেস গুলো ভুলে গেছি যে আচ্ছা ঠিক আছে তাহলে ডিফারেন্সিয়েশনের একটা ফার্স্ট একটা ক্লাস নিব ওটা দিয়ে দিব ওকে ওগুলো সবগুলো কেটে দিন হ্যাঁ ওকে আসো আমরা বলি in 2 liter container 10 mol H2 10 mol I2 reacts such that equilibrium constant becomes 0.44 determine the concentration of H2I2 HI at equilibrium তো আমাকে দেখো এখানের মধ্যে কি দেয়া আছে আমাকে দেয়া আছে একটা রিঅ্যাকশন যেখানের মধ্যে আমার হাইড্রোজেন রিঅ্যাক্ট করতেছে কার সাথে আয়োডিনের সাথে হাইড্রোজেন রিঅ্যাক্ট করতেছে তৈরি করতেছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে আমাদের হাইড্রোজেন আয়োডাইড ঠিক আছে এটা এরপরে বলা আছে যে কি ইনিশিয়ালি আমাদের হাইড্রোজেনের পরিমাণ কত বলা আছে ইনিশিয়ালি আমাদের হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 10 মোল ইনিশিয়ালি আমার হাইড্রোজেনের পরিমাণ 10 মোল আয়োডিনের পরিমাণ 10 মোল ইনিশিয়ালি প্রোডাক্টের পরিমাণ কত হয় 0 মোল কারণ হচ্ছে কি রিঅ্যাকশন তো শুরুই হয় না প্রোডাক্ট থাকবে কোত্থেকে আসো এরপরে হচ্ছে আমাদের এট ইকুইলিব্রিয়াম বুঝা গেছে বিষয়টা এট ইকুইলিব্রিয়াম দেখো এখন ইকুইলিব্রিয়ামের মধ্যে কি হবে দেখো a q টু দি পাওয়ার m এটা এভাবে আমি ইকুইলিব্রিয়াম লিখি তুমি পরীক্ষা কিভাবে লিখবে পুরোপুরি ইকুইলিব্রিয়াম লিখবে বুঝা গেছে তো দেখো তোমার এখানের মধ্যে 10 থেকে একটা নির্দিষ্ট পরিমাণ 10 মোল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন কি হবে রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে ঠিক আছে তো আমরা রিঅ্যাকশনটা যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে এটা আমরা কিভাবে পড়বো এটা পড়বো হচ্ছে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে তার মানে হচ্ছে যে পরিমাণ হাইড্রোজেন রিঅ্যাকশনে অংশগ্রহণ করতেছে সেই পরিমাণ আয়োডিন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে যে পরিমাণ হাইড্রোজেন রিঅ্যাকশনে অংশগ্রহণ করতেছে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড রিঅ্যাকশনের মধ্যে উৎপন্ন হবে ভেরি গুড তাহলে আমার এখানের মধ্যে যে পরিমাণ হাইড্রোজেন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে সেই পরিমাণ আয়োডিনও রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে আর যে পরিমাণ হাইড্রোজেন রিঅ্যাকশনে অংশগ্রহণ করতেছে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড রিঅ্যাকশনে উৎপন্ন হবে ভেরি গুড এখন আমাকে কি বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে আমাদের এই যে রিঅ্যাকশন মিডিয়াম আছে রিঅ্যাকশন মিডিয়ামের ভলিউম হচ্ছে 2 লিটার রিঅ্যাকশন মিডিয়ামের ভলিউম 2 লিটার বলা হচ্ছে রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে 0.44 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে 0.44 এরপর আমাকে বলছে হাইড্রোজেন আয়োডাইড আয়োডিন হাইড্রোজেন তিনটার কনসেন্ট্রেশন বের করতে কিভাবে বের করব আসো আমরা পড়ালেখা করি দেখো তোমাকে এখানে কি দেয়া আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয়া আছে তোমাকে একবারের জন্য বলে না এটা কেসি তোমাকে একবারের জন্য বলে না এটা কেসি তাও আমি কিভাবে বুঝবো যে এটা কেসি এটা কিভাবে বুঝবো আমাকে এখানের মধ্যে ভলিউম দেয়া আছে ভলিউম দেয়া থাকলে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাকে দেয়া থাকবে সেটা হবে অবশ্যই কেসি ভেরি গুড এখন আমরা কেসি বের করি হোয়াট ইজ কেসি বলো হোয়াট ইজ কেসি ইকুয়েশন অফ আচ্ছা কেসি হচ্ছে যে concentration of product divided by concentration of reactant concentration of product divided by concentration of reactant বুঝা গেছে বিষয়টা কই রে এখানে দাঁড়া আসতেছি তো আমি একদম নড়বা না যার কোএফিশিয়েন্ট তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে বসবে বুঝা গেছে বিষয়টা ভেরি গুড আসো এখন ইংলিশে কেমনে বলছে কি লিখে দিব সমস্যা নাই আপাতত একটু বলার ইচ্ছা নেই আচ্ছা আসো হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন কি হবে হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম মোল নাম্বার কত টুয়াইস এক্স ভলিউম কত 2 লিটার বুঝা গেছে বিষয়টা ভেরি গুড তাহলে আমরা এখানের মধ্যে কি পাইছি হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন আমরা এখানে পেয়ে গেছি এখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হবে হাইড্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম ঠিক আছে হাইড্রোজেনের মোল নাম্বার কত 10 x ডিভাইডেড বাই ভলিউম যেটা হচ্ছে 2 আসো এরপর আসো আয়োডিনের কনসেন্ট্রেশন কি হবে আয়োডিনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম আয়োডিনের মোল নাম্বার কত আবারও একই 10 - x ডিভাইডেড বাই ভলিউম ক্লিয়ার বিষয়টা ভেরি গুড আসো এখন আমরা এখানে কয়তলা বিল্ডিং পাইছি চারতলা বিল্ডিং পাইছি এটা কি করব দুই তলা করব ঠিক আছে উপরে কি আসতেছে 4x2 নিচে আসতেছে কি 4 মানে উপরেরটা আমরা সরাসরি বসাই দিছি এরপরে নিচের গুলো কি করব উল্টা করে বসাবো বুঝা গেছে বিষয়টা তাহলে নিচে দাঁড়াচ্ছে কি আমার 10 - x হোল স্কয়ার উপরে যাচ্ছে আমার 4 এই 4 এ যাবে কাটা
তাহলে 4x স্কয়ার ডিভাইডেড বাই 10 মাইনাস x হোল স্কয়ার। বুঝা গেছে বিষয়টা? এটাই হচ্ছে আমার কেসি এর মান, এটাই হচ্ছে আমার কেসি এর মান, এটাই হচ্ছে আমার কেসি এর মান। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তুমি পড়ালেখার সময় এসব অদ্ভুত কাজ কেন করো? এসব করলে পড়ালেখার মনোযোগ থাকবে? এই কারণেই তো লিমিট টিমিট কিছু পারতেছ না। এত কষ্ট করে পড়াইলাম, এরপরে বলে যে ভাই আমি তো সব ভুলে গেছি। এটা কোনো কথা হইলো? লাস্টে ওইটা আসো ex পড়ালেখা করো। আর ex কেন আসছে প্রথমে? আপনি না আমাকে প্রথমে উল্টাপাল্টা কি করতে করেছিলেন? আসো পড়ো। কি বলো উল্টো পাল্টা কি কথা করাইছে? কেসি এর মান কত? 0.44। কেসি এর মান কত? 0.44। যখন স্যার পড়ায়, স্যার যা পড়ায় এগুলো পড়তে হবে সবসময়, মাথা রাখবা। ঠিক আছে? তো তুমি তো ওগুলো পড়ো নাই। না ওরকম করে কেন আসছে বলতেছি? এটা তো বইয়ের সিকোয়েন্স, তো আমার সিকোয়েন্সের সাথে মিলবে না, স্বাভাবিক। এর জন্য আমি বলছি ওগুলো সহজ বেশি এটা। আমি তো পড়াবো হচ্ছে টাইপ ওয়াইজ, বুঝে নাই? আমি পড়াবো হচ্ছে যেগুলো একটু সিমিলার ম্যাথ, ওগুলাকে একসাথে করব। বই হচ্ছে যে যা ম্যাথ আছে তা একেবারে একসাথে মানে হজবরল করে পড়াই দিয়ে চলে আসবে। বইয়ের কথা হচ্ছে সব ম্যাথ থাকবে কিন্তু কোনো কিছু বোঝানো থাকবে না। এক্সাম্পলটা আপনার সাথে মিলে না, এটার জন্য সমস্যা। এক্সাম্পল তো কোনো কিছুর সাথে, আমার কোনো ম্যাথের সাথে সিকোয়েন্সের সাথে বইয়ের সিকোয়েন্স মিলবে না। বুঝে এই গেছে? জন্যই পারতেছিলাম না। এই জন্য পারতেছো না যে না তুমি পড়ো নাই বলে পারতেছো না যে। আসো মনোযোগ দাও, যেটা পড়তো সেটা পড়ো। এখন দেখো তোমার এখানে 0.44 কি বসেছি কেসির মান, এটা হচ্ছে তোমার কেসির মান যেটা আমরা এখান থেকে পাইছি। বুঝা গেছে বিষয়টা? এরপর আমরা কি করবো, এখানের মধ্যে দুই সাইডে রুট করে দিব। দুই সাইডে কি করব? রুট করে দিব। আসো রুট করলে কি হয় দেখো, 0.44 এর উপর রুট করো, করো 0.44 এর উপর রুট করো, 0.44 এর উপর রুট করো। 0.44 হ্যাঁ আর 0.663 0.663 5 এটা কি বলবে? 3 আসছে 5 না। 5 আসে নাই? কি বলো? কি বলো? আসে নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এদিকে রুট বসাতে, এদিকে রুট বসাতে হবে না? এদিকে রুট বসালে কি হয়ে যাবে? 2x ডিভাইডেড বাই 10 মাইনাস x। এখন কি করবা? কোনাকুনি গুণ করে দিবা? পারবা? আসো করে দাও। তাহলে 10 এর সাথে গুণ করলে কি হবে? 6.63 এরপরে মাইনাস 0.663x is equals to twice x। ঠিক আছে? সবগুলো x কে এক সাইডে করো, সবগুলো x কে এক সাইডে করলে কি হবে? 2 minus 663x। ঠিক আছে? is equals to কি থাকতেছে? 6.63। এখন তোমার কাছে x এর ভ্যালু বের করতে হবে। x এর ভ্যালু বের করলে কত আসে? 6.63 ডিভাইডেড বাই 2.663। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন বলো x এর ভ্যালু কত আসতেছে? বের করো x এর ভ্যালু কত আসতেছে? ডিভাইডেড বাই 2.63 না হুম 2.40 2.40। ঠিক আছে? 48 2.48 এটাই হচ্ছে কি x এর ভ্যালু। ঠিক আছে? তোমার এখান থেকে কি চাইছে? কোশ্চেনটা ভালো করে পড়ো। 2 লিটার একটা কন্টেইনারের মধ্যে 10 মোল হাইড্রোজেন 10 মোল আয়োডিন রিঅ্যাক্ট করছে। কেসির মান দেয়া আছে। বলছে যে হাইড্রোজেন আয়োডিন আর হাইড্রোজেন আয়োডিনের কনসেন্ট্রেশন বের করতে। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি? হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বের করতে বলছে না? হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি? হাইড্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। মোল নাম্বার হচ্ছে 10 - x ডিভাইডেড বাই ভলিউম, ভলিউম হচ্ছে 2। তাহলে 10 - x ডিভাইডেড বাই 2 এটাই হচ্ছে কি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি? 10 - x ডিভাইডেড বাই 2। তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এখানের মধ্যে x এর ভ্যালু বসাতে পারলেই কি আমি কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছি? অবশ্যই পেয়ে যাচ্ছি। তাই বলে আমি কি করলাম? এখানের মধ্যে x এর ভ্যালুটা বের করলাম। এখন আমি x এর ভ্যালুটা বসাই কি করব? কনসেন্ট্রেশন বের করব প্রতিটার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো আমরা প্রথমে কার কনসেন্ট্রেশন বের করব? হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বের করব। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হবে দেখো, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন হবে 10 - x ডিভাইডেড বাই ভলিউম যেটা হচ্ছে 2। আয়োডিনের কনসেন্ট্রেশন কি হবে? আয়োডিনের কনসেন্ট্রেশনের হিসাবটাও সেম টু সেম হবে। যদি পড়ালেখায় মনোযোগ দিয়ে থাকো বুঝবা আমি কি বলছি। ভেরি গুড। আসো এরপরে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন। হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন কি হবে? হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন হবে 2 × 2.48। ঠিক আছে? এরপরে ডিভাইডেড বাই কি ভলিউম যেটা হচ্ছে 2। তো 2 এ 2 এ কেটে দাও, কি থাকে? 2.48 মোলার। এটাই হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন। ভেরি গুড। তাহলে তুমি প্রতিটার 3.76 মোলার। তাহলে তুমি প্রতিটার কনসেন্ট্রেশন পেয়ে গেছো। এটাই ছিল তোমার অ্যানসার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড, ভেরি গুড। ইজি। আসো পড়তে যাই। ইয়ার কত দিছিল? কে? একটু ফার্স্ট পেজে জানতো।
বাদ দেন জুম সময় ওয়েস্ট করতেছো ওইসে হ্যাঁ পেয়ে গেছি বোঝানোর সময় যদি মনোযোগ না দাও না টু হবে ভুলে গেছি আসো এখানে কি দেয়া আছে মনোযোগ দিয়ে পড়ো কোশ্চেনটা দেখি পড়ো তো তুমি একবার at 500 Celsius এভাবে পড়ো কোশ্চেন তুমি কি পড়ো তুমি দেখতেছি না তো আমি চোখে পড়ালেখা করতে পারো না চোখে কি দেখতেছি না তো এটা কি ইনলেকশন না at 500 degrees in a 3 liter container CO আজ ফর্ম করতে নাই পড়ি at 500 degree celsius in a 3 liter container carbon monoxide 3 mole of hydrogen reacts to form water and methane initially 2.5 mole carbon monoxide and 5 mole hydrogen reacts and gains equilibrium determine kc if 12% of carbon monoxide gets dissociated বুঝা গেছে বিষয়টা ভেরি গুড বুঝি নাই বড় করে পড়ছেন যে আমাকে বলতেন আপনি বড় করে পড়তেন ওকে আসো রিঅ্যাকশন ম্যাথ যেটাই হোক রিঅ্যাকশন লিখে ফেলবা সব সময় কারণ রিঅ্যাকশন না লিখে তুমি এখানে কোনো ম্যাথই করতে পারবে না আর যদি করতেও পারো তাও রিঅ্যাকশন লেখা উচিত ঠিক আছে রিঅ্যাকশন দেখলে স্যার খাতাটাকে দেখে মনে করবে যে খাতাটা পরিপূর্ণ ঠিক আছে ভেরি গুড আসো আমরা প্রথমে কি করে ফেললাম রিঅ্যাকশনে লিখে ফেললাম কি বলা আছে বলছে যে ভলিউম কত 3 লিটার ভলিউম কত দেয়া আছে 3 লিটার ঠিক আছে ইনিশিয়ালি কার্বন মনোক্সাইড কত আছে 2.5 মোল হাইড্রোজেন কত আছে 5 মোল gains equilibrium determine kc if 12% carbon monoxide gets dissociated তাইলে কার্বন মনোক্সাইডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমাকে দেয়া আছে যেটা কত 12% বুঝা গেছে বিষয়টা তাহলে আমি এইসব জিনিস আগে ফর্মুলাটি গুলো পূরণ করে ফেলি ইনিশিয়ালি তোমার এখানে মধ্যে কার্বন মনোক্সাইড আছে কত 2.5 মোল ঠিক আছে ভেরি গুড আসো এরপরে at equilibrium তোমার কার্বন মনোক্সাইড থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসোসিয়েট হবে যদি রিঅ্যাকশনটা পড়ো তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবা কার্বন 1 মোল কার্বন ডাই অক্সাইড 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করতেছে তার মানে তোমার হাইড্রোজেন থেকে কার্বন মনোক্সাইড যে পরিমাণ রিঅ্যাক্ট করবে হাইড্রোজেন তার 3 গুণ রিঅ্যাক্ট করবে বুঝছো বিষয়টা 1 মোল কার্বন মনোক্সাইড 3 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে এটার মানে কি এটার মানে হচ্ছে কার্বন মনোক্সাইড যে পরিমাণ রিঅ্যাক্ট করবে হাইড্রোজেন তার 3 গুণ রিঅ্যাক্ট করবে হাইড্রোজেন তার 3 গুণ রিঅ্যাক্ট করবে এখানের মধ্যে আমার কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করছে x পরিমাণ তাহলে বাকি রইলো 2.5 মাইনাস x পরিমাণ ঠিক আছে তাহলে কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করছে x পরিমাণ কার্বন মনোক্সাইড যদি x পরিমাণ রিঅ্যাক্ট করে হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে তার 3 গুণ অর্থাৎ থ্রাইস x পরিমাণ বুঝা গেছে বিষয়টা আর এটা তৈরি হবে কি পরিমাণ x পরিমাণ এটাও তৈরি হবে x পরিমাণ ইনিশিয়ালি গুলোর অ্যামাউন্ট কত ছিল 0 মোল 0 মোল বুঝা গেছে ভেরি গুড তোমার এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কার দেয়া আছে কার্বন মনোক্সাইডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি ছিল ডিগ্রি অফ ডিসোসিয়েশন ছিল হচ্ছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট এটাই ছিল হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মনে পড়ছে কিছু আশা করি মনে পড়ছে তো তোমার এই পার্সেন্টেজে রাখলে হবে মোলে নিয়ে যেতে হবে না মোলে নেওয়ার জন্য কি করতে হবে 100 দিয়ে ডিভাইড করতে হবে 100 দিয়ে ডিভাইড করলে 0.12 আসো এখানে ডিসোসিয়েটেড কত কার্বন মনোক্সাইড থেকে কি পরিমাণ ডিসোসিয়েট হইছে x পরিমাণ ডিসোসিয়েট হইছে কার্বন মনোক্সাইড ইনিশিয়ালি কত ছিল 2.5 ছিল বুঝা গেছে বিষয়টা ভেরি গুড এখন তুমি x এর মান বের করো x কি হবে 0.12 ইনটু 2.5 বুঝা গেছে বিষয়টা তাহলে x এর মান কত আসতেছে বলো x এর মান কত আসতেছে বলো 0.12 into 2.5 0.3 0.3 মোল বুঝা গেছে বিষয়টা ভেরি গুড আসো তাহলে তোমার এখানে কত বাকি আছে 2.5 মাইনাস 0.3 করো 2.2 এরপরে 5 মাইনাস 0.9 করো কত হবে 4.1 এখানে কত হবে 0.3 ঠিক আছে এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো সবসময় পরীক্ষার মধ্যে কি করবা চেক করবা কারণ এগুলো চেক না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এখন কি করবা তুমি এখন তোমাকে বের করতে বলছে কেসি কি বের করতে বলছে কেসি কি জিনিস কেসি হচ্ছে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যার যার কোএফিশিয়েন্ট তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে বসবে বুঝা গেছে বিষয়টা তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ঠিক আছে ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বুঝা গেছে বিষয়টা ভেরি গুড আসো প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা আমরা একটু বের করি বুঝা গেছে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা একটু বের করি আসো তাহলে দেখো H2 এর কনসেন্ট্রেশন কি হবে H2 এর মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম কত দেয়া আছে 3 লিটার বুঝা গেছে এরপর আসো মিথেনের কনসেন্ট্রেশন কি হবে মিথেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম
এরপরে আসো কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন কত হবে, কার্বন মনোক্সাইডের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। এরপরে আমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হবে, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন হবে হাইড্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, উপরে পাওয়ার থাকবে কিউব। আসো এখানের মধ্যে মূল অ্যান্সারটা কত আসবে এটা বের করে রাখো। এখানে আচ্ছা মূল অ্যান্সার যেটা আসবে এটা তুমি বের করে নিও, ঠিক আছে? 0.1 পুরাটা বের করে ফেলছো? একসাথে বের করে নে, বাদ দাও, মাল্টিপ্লাই করে দিব। আপাতত দরকার নেই, পরে করিও। ঠিক আছে, তো তোমার এই পুরাটা যেটা পাবো এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। আপাতত সময় নেই, আমাদের কাছে সময়ের খুব অভাব। তাহলে আমরা আমাদের এই প্রশ্নটা সলভ করে ফেলছি। পরের প্রশ্নে আসো, পরের প্রশ্নে আসো। ঠিক আছে, পরের প্রশ্নে আসো। কোনো প্রশ্নে বেশি সময় নেওয়া যাবে না। এদিকে মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। এটা কি আগের প্রশ্নটাই না? ইয়েস। তোমার কল্লা আগের প্রশ্নে কার্বন মনোক্সাইডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন দিছে, এখন দিছে হাইড্রোজেনের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বুঝে গেছে? জি ভাইয়া। ভেরি গুড। আসো, বলা আছে at 500 ডিগ্রি সেলসিয়াস ইন a 3 লিটার কন্টেইনার, ভলিউম কত দেয়া আছে? 3 লিটার দেয়া আছে। কার্বন মনোক্সাইড and 3H2O reacts to form water and methane. Initially atomol carbon monoxide, atomol hydrogen reacts and gains equilibrium. পুরাটাই সেম, জাস্ট এখানের মধ্যে আমাদের হাইড্রোজেনের ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেয়া আছে, হাইড্রোজেনের ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেয়া আছে যেটা হচ্ছে 12%। বুঝে গেছে বিষয়টা? তাহলে এটা হচ্ছে 0.12 মোল, 0.12 মোল। ঠিক আছে, যেহেতু কোশ্চেনে সবকিছুই সেম, আমরা এতটুকু পর্যন্ত কি কেটে কুটে নিয়ে ফেলতে পারতেছি না? কেটে কুটে নিয়ে ফেলতে পারতেছি। ভেরি গুড, ইমিটেট করবা না। হ্যাঁ, ওগুলারাই যে কি করবো আমি। তো দেখো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যামাউন্ট ডিভাইডেড, সরি, ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট। ডিসোসিয়েটেড অ্যামাউন্ট কি? ডিসোসিয়েটেড অ্যামাউন্ট কি? হাইড্রোজেন কতটুকু ডিসোসিয়েট হইছে? 3x পরিমাণ ডিসোসিয়েট হইছে। হাইড্রোজেন কি পরিমাণ ডিসোসিয়েট হইছে? 3x পরিমাণ ডিসোসিয়েট হইছে। ইনিশিয়াল অ্যামাউন্ট কত? 5। হাইড্রোজেনের ইনিশিয়াল অ্যামাউন্ট কত? 5। হাইড্রোজেনের ইনিশিয়াল অ্যামাউন্ট 5, হাইড্রোজেন ডিসোসিয়েট হইছে thrice x, তাহলে thrice x বাই 5 হচ্ছে কি হাইড্রোজেনের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখানে হচ্ছে 0.12। আসো, তাহলে thrice x is equals to কি 0.12 into 5। ঠিক আছে, x is equals to কি 0.12 into 5 divided by 3। বের করে কত? 0.2 মোল। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছো। তাহলে এখানে 2.5 মাইনাস 0.2 করলে কত হয়? 2.3। 5 মাইনাস 0.2 করলে কত হয়? 4 না, এখানের মধ্যে 0.2 না, এটা হচ্ছে তোমার 0.6 হবে, কারণ 3 ইন্টু 0.2 তো, তাহলে 0.6 এখানে 5 মাইনাস 0.6 করলে 4.4। ঠিক আছে, এখানে কত আসতেছে? 0.2, এখানে কত আসতেছে? 0.2। বুঝে গেছে বিষয়টা? কি বের করতে বলছে? কেসি বের করতে বলছে। কেসি কিভাবে বের করবা? প্রোডাক্টের কনসেন্ট্রেশন নিবা। ঠিক আছে, একটু আগের ম্যাথ থেকে কপি করে নিয়ে আসে এতটুকু। আসো, তাহলে কেসি কি জিনিস? কেসি হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। ঠিক আছে, আসো ওয়াটারের কনসেন্ট্রেশন বের করি। ওয়াটারের কনসেন্ট্রেশন কি হবে? ওয়াটারের কনসেন্ট্রেশন হবে হচ্ছে ওয়াটারের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, ভেরি গুড। মিথেনের কনসেন্ট্রেশন কি হবে? মিথেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন কি হবে? কার্বন মনোক্সাইডের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি হবে? হাইড্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। বুঝা গেছে বিষয়টা? আর এখানের মধ্যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের উপরে কিউব বসবে, এরপরে যেটা আসবে ওটাই হবে তোমার অ্যানসার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। খুব সহজ কিন্তু ম্যাথগুলো কি কঠিন? তাহলে টেস্ট নিয়ে নিতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জুনি নেভার টেস্ট। এখন নিয়ে নাই, নিতে পারেন, হাফ পারবো না। কেন পারবো না? আমি এত কষ্ট করে পড়াচ্ছি না পারার জন্য? আমাদের প্রশ্ন তো কঠিন দিয়ে গেল, কিভাবে পারবো না? কি প্রশ্ন কঠিন দিবো? আমি প্রশ্ন কঠিন দিবই না। প্রশ্ন কঠিন প্রশ্ন বলতে কিছু নেই, ইদার ইউ আর প্রিপেয়ার্ড or you are not prepared. বুঝা গেছে বিষয়টা? At 500 degree Celsius in a 3 liter system, এই রিঅ্যাকশনটা করতেছে। ডিটারমাইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 20% N2 is dissociated. কোশ্চেন ভুল। আসো, তোমারটা একই কোশ্চেন, ঠিক না? দিবার তুলে ফেলছি। তুমি লিড করে দেন। আসো,
কি বলা আছে, at 500 degree Celsius in a 3-liter container 2.5 mole N2 5 mole H2 reacts, ঠিক আছে, determine equilibrium constant if 20% hydrogen is dissociated। তাহলে হাইড্রোজেনের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত দেয়া আছে 20%, ঠিক আছে, এটাকে যদি মোলে নিয়ে যাও এটা কত হবে 0.2 মোল। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো আমরা আমাদের রিঅ্যাকশনটা লিখে ফেলি। রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা হচ্ছে তোমার নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন রিঅ্যাক্ট করে তৈরি করে কি 2NH3। রিঅ্যাকশনটা কি মুছতে হইছে কি হয় নাই? হইছে। ভেরি গুড। আসো ইনিশিয়ালি 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 তোমার নাইট্রোজেন কি পরিমাণ দেয়া আছে? ইনিশিয়ালি তোমার নাইট্রোজেন দেয়া আছে 2.5 মোল, হাইড্রোজেন দেয়া আছে কত মোল? 5 মোল। অ্যামোনিয়া অ্যামোনিয়া কত দেয়া আছে? 0 মোল। কেন? কারণ শুরুতে তো রিঅ্যাকশনই শুরু হয়নি, প্রোডাক্ট কোথায় তৈরি হবে? ঠিক আছে, আসো অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাট ইকুইলিব্রিয়াম। আসলে ইকুইলিব্রিয়ামের মধ্যে কি হবে? নাইট্রোজেন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রিঅ্যাকশন অংশগ্রহণ করবে। তো দেখো এখানে আমাদের একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে নাইট্রোজেন থেকে যে পরিমাণ রিঅ্যাকশন অংশগ্রহণ করছে হাইড্রোজেন থেকে তার 3 গুণ রিঅ্যাকশন অংশগ্রহণ করবে। তাহলে একটা নাইট্রোজেন থেকে দুইটা অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে এখানে যে পরিমাণ নাইট্রোজেন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে তার দ্বিগুণ পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে। এইসব হিসাব আশা করি বুঝতেছো। এখন আমরা এখানের মধ্যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন পাইছি কার জন্য? হাইড্রোজেনের জন্য। তাহলে এটা কি হবে? এটা হবে যে হাইড্রোজেনের ডিসোসিয়েটেড অ্যামাউন্ট। হাইড্রোজেনের ডিসোসিয়েটেড অ্যামাউন্ট কত? হাইড্রোজেনের ডিসোসিয়েটেড অ্যামাউন্ট হচ্ছে thrice x। হাইড্রোজেনের ইনিশিয়াল অ্যামাউন্ট কত? 5 মোল। তাহলে thrice x বাই 5 মোল এটাই হচ্ছে কি? thrice x বাই 5 মোল এটাই হচ্ছে হাইড্রোজেনের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি? ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট। ডিসোসিয়েটেড অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল অ্যামাউন্ট। তাহলে তোমার thrice x is equals to কত আসতেছে? 0.2 into 5। x is equals to কত আসতেছে? 0.2 into 5 divided by 3। বুঝা গেছে? এখানে তুমি x এর ভ্যালুটা পেয়ে যাবে। বের করো না। 2.6 তো এর আগে কত বলছিলাম না? আবার করো। জিরো পয়েন্ট 0.33। তুমি শুধু 3 বলছিলে আগের বার, ঠিক না? না 3 বলছিলাম তো, এরপর নিঃশ্বাসের পর 3 বলছিলাম না। ও এর আগেরটাতে হ্যাঁ 0.3 বলছিলাম, এত কাবিল কেন? তো 2.5 থেকে 0.33 বাদ দাও না, কত হয়? আচ্ছা এরকম যখন থাকবে এটাকে 3-4 করে দিবা, ঠিক আছে? যখন 3-3-3-3-3 থাকবে, বুঝা গেছে? 3-4 করে দিবা। আর যদি 3-4 না করো তাহলে অন্তত কয়টা 3 নিবা? 3টা 3 নিবা। বুঝা গেছে বিষয়টা? আপাতত আমরা এই ম্যাথটাকে সহজ রাখার জন্য 3-4 নিই, ঠিক আছে? 3-4 নেই, সব ছোট ছোট জিনিসের জন্য সমস্যা করবে না আশা করি। 3-4 তাহলে 2.5 থেকে 0.34 বাদ দাও, কত আসে বলো? 2.5 থেকে 2.16 2.16। 5 minus 3 into 0.34। 3.98 3.98। এটা 2 into 0.34। 0.66 আমরা এখন কি করব? কেসি বের করব। এখান থেকে কি বের করব? কেসি বের করব। আমরা কি কেসি বের করতে বলছে নাকি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলছে। কেসি আমাকে বের করতে বলেই নাই, তাহলে কেসি কেন বের করব? কেন? কারণ আমাকে এখানে ভলিউম দেয়া আছে। কারণ আমাকে এখানে কি দেয়া আছে? যদি আমাকে এখানে প্রেসার দেওয়া থাকতো কেবি বের করতাম। যেহেতু আমাকে ভলিউম দেয়া আছে, কি বের করব? কেসি বের করব। কি বের করব? কেসি বের করব। কেসি কি জিনিস? কেসি হচ্ছে যে আমাদের এখানের মধ্যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। 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 বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, যার যার কোএফিশিয়েন্ট তার তার পাওয়ার আকারে বসবে। ভেরি গুড। আসো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো। এখান থেকে আমরা আগে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা লিখবো। অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কি হবে? অ্যামোনিয়ার মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল ভলিউম। অ্যামোনিয়ার মোল নাম্বার কত? 0.68 ডিভাইডেড বাই টোটাল ভলিউম, যেটা হচ্ছে 2। এরপরে পাওয়ার আকারে বসবে হচ্ছে 2। এরপর হচ্ছে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কিভাবে পাবো? নাইট্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম 2 কই দিছে? টোটাল ভলিউম তো 3 দিছে, ঠিক না? আসো টোটাল ভলিউম না ভলিউম। তোমার এখানের মধ্যে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কিভাবে পাবো? নাইট্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, ঠিক আছে? এরপরে দেখো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কিভাবে পাবো? হাইড্রোজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড, ঠিক আছে? এরপরে কিউব। এরপরে যেটা পাবো এটাই হচ্ছে যে কি কেসি। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন দেখো তোমাকে এখানে কিন্তু এখানে একটা জিনিস, হ্যাঁ
সবখানে তোমাকে কেপিকেসি গুলো বের করতে দিচ্ছে, কিন্তু আমি এখানে একটা জিনিস প্রতিটা ম্যাথের মধ্যে একটু কি বলা যায় ইগনোর করে যাইতেছি, যে জিনিসটা তোমাকে আমি একসাথে সবগুলোর পরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আসো আচ্ছা, সমস্যা নাই, সামনেগুলোতে যেতে থাকি। At 500 degree Celsius temperature in a 2 liter closed system, তাহলে ভলিউম কি দেয়া আছে? ভলিউম দেয়া আছে 2 লিটার, ঠিক আছে? ক্লোজ সিস্টেম এই রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে রিঅ্যাকশন যেহেতু দিছে, তাহলে রিঅ্যাকশনটা কি করে ফেলতে হবে, লিখে ফেলতে হবে না? 2NOx রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? 2NOx2। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। At equilibrium the mole number of NOx2 and NOx is এটা এটা and এটা, ঠিক আছে? বলো ইনিশিয়ালি NOx কি পরিমাণ আছে? দেখে বলো, কোশ্চেন দেখে বলো ইনিশিয়ালি কি পরিমাণ আছে? যদি 2 লিটার। মায়ের না 6 মোল মায়ের খাবা বলছে যে at equilibrium, তাইলে এখানে যে মোল নাম্বার দিছে এগুলো ইনিশিয়াল নাকি ইকুইলিব্রিয়ামের? ইনিশিয়াল মোল নাম্বার দিছে আমাকে, দেয় নাই। আমার তো ইকুইলিব্রিয়ামের মোল নাম্বারই লাগে দিন শেষে, ইনিশিয়ালের মোল নাম্বার তত লাগে না। তাহলে নাইট্রাস অক্সাইডের জন্য কি হবে? 6 মোল। এটা হবে কত? n এর জন্য বসবে 6, x2 এর জন্য বসবে 3, 4 মোল বসবে কার জন্য? NOx এর জন্য। How is that possible? Or it is possible? It is possible when you know how to read. বুঝা গেছে? ভেরি গুড। তো এখন কি করবা? কি বের করতে হবে? ইনিশিয়ালি তো 4 বসাবো। কেসি বের করতে হবে, কেসি বের করতে হবে। বসাবেন না? বলেই দিছে at equilibrium the mole number of এটা এটা and এটা is this that and those। এখানে 4 - 4x হবে না? কেন হবে? এখানে কি বাবা দেখো তোমাকে আমি বুঝাই, তোমার এখানে এই জিনিসটা কি, এটা ইকুইলিব্রিয়ামে যে পরিমাণ থেকে গেছে, 2.16 কি ইকুইলিব্রিয়ামে যে পরিমাণ নাইট্রোজেন থেকে গেছে, 3.98 কি ইকুইলিব্রিয়ামে যে পরিমাণ হাইড্রোজেন থেকে গেছে, বুঝা গেছে? তো থেকে গেছে এটা, তো থেকে গেছে এটা আমরা কিভাবে পাই? ইনিশিয়াল থেকে কিছু বাদ দিয়ে থেকে গেছে এটা পাই, বুঝা গেছে বিষয়টা? আমাকে তো যেটা থেকে গেছে ওটা দিয়েই দিছে এখানে, বুঝছো নি? ক্লিয়ার? ভেরি গুড। তুমি ম্যাথগুলো বুঝতেছো না, এর আগেরটা বুঝি নাই রে। বুঝতেছো না, একদম মনোযোগ নাই পড়ালেখার প্রতি, একদম মনোযোগ নাই। কেসি কেসি বের করতে হবে এখন, আসো কেসি বের করি। এত অনীহা থাকলে হবে? আমার জন্য হয়ে যায় অনীহাগুলো। একদিন কেমনে ছুটি দেন না? কি বলো আমার জন্য হয় যে অনীহা? আসো। x দিয়ে কি জেরক্স কি বলে এটাকে? x এর এটা কি? x দিয়ে কি বোঝাচ্ছে? নানার বাড়ি বুঝাচ্ছে, আসো। আলান। হ্যালোজেন 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 বুঝাচ্ছে, হ্যালোজেন। আচ্ছা আসো পড়ালেখা করি, ঠিক আছে? ঠিক আছে, এটা কি লিখছি? কেসি। হোয়াট ইজ কেসি? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। প্রত্যেকটা যার যার কোএফিসিয়েন্ট তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে বসবে। ভেরি গুড। আসো এখন আমরা কি করবো, এখানের মধ্যে কনসেন্ট্রেশন গুলো লিখি। চলো, তোমার এখানের মধ্যে NO এর কনসেন্ট্রেশন কি হবে? NO এর মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, ঠিক আছে? উপরে স্কয়ার। আসো এরপরে কি x2 এর কনসেন্ট্রেশন কি হবে? x2 এর মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এবার NOx এর কনসেন্ট্রেশন কি হবে? NOx এর মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, পাওয়ার বসবে, যেটা আসবে ওটাই হবে কেসি। ক্লিয়ার? ভেরি গুড। আসো এখানের মধ্যে কি বলছে? A2 plus B2 থেকে 2AB to you have established a reaction between KP and KC। এই মনে আছে KP KC এর মধ্যকার রিঅ্যাকশন পড়াইছি না? KP is equals to KC RT to the power del n, এটা পড়াইছি না? ডেরাইভ করে দেখাইছি না? ডেরাইভ করে দেখাইছিলাম না, মনে পড়ছে? তো ওই ডেরাইভেশনটা এখানের মধ্যে এই রিঅ্যাকশনের জন্য দেখাইতে হবে। পারবা? পারবা না? ভেরি গুড, অ্যাজ এক্সপেক্টেড। রিঅ্যাকশনটার জন্য কেপি লিখে ফেলি আমরা। রিঅ্যাকশনের জন্য কেপি কি হবে? প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার। রিঅ্যাকশনের জন্য কেপি কি হবে? রিঅ্যাকশনের জন্য কেপি হবে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার। প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, এরপরে ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার। রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার যার যার কোএফিসিয়েন্ট তার পার্শিয়াল প্রেসারের পাওয়ার আকারে বসবে। ক্লিয়ার? এখন আসো কনসেন্ট্রেশন।
তাহলে কেসি লিখি, কেসি কি হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, 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 যার যার কোএফিসিয়েন্ট তার পাওয়ার আকারে বসবে। ভেরি গুড, এতটুকু বোঝা গেছে। আসো এরপর আমরা একটা ফর্মুলা শিখি একটু, PV = nRT। ফর্মুলাটা আগে দেখছি, জি ভাইয়া। কোথায় দেখছো? কেমিস্ট্রিতে। আইডিয়াল গ্যাস দেখছি আমরা, আইডিয়াল গ্যাস ফিজিক্সের চ্যাপ্টার। আসো, PV = nRT, P = N/V RT, P CRT। প্রতিটা জিনিসের পরিচয় দিয়ে দিই। P কি জিনিস, প্রেসার অফ দ্য গ্যাস, V কি জিনিস, ভলিউম অফ দ্য গ্যাস, N কি জিনিস, অ্যামাউন্ট অফ গ্যাস মানে গ্যাস কত মোল আছে, এরপর আর কি জিনিস, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, T কি জিনিস, টেম্পারেচার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন তোমার এখানের মধ্যে আমি ভলিউমটাকে কি করলাম, মোল নাম্বারের নিচে আনলাম, আনতে পারিনি এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে, তাহলে নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম, এটাকে আমরা কি বলি, কনসেন্ট্রেশন বলি। এটাকে কি বলি, কনসেন্ট্রেশন। তাহলে প্রেসার কনসেন্ট্রেশন RT। বুঝা গেছে বিষয়টা, কনসেন্ট্রেশন RT। তো এই যে ফর্মুলাটা আছে, এটা পার্শিয়াল প্রেসারের জন্য খাটবে, এটা কার জন্য খাটবে, পার্শিয়াল প্রেসারের জন্য খাটবে। তো আমরা এখানের মধ্যে কি লিখতে পারি, ফর এক্সাম্পল পার্শিয়াল প্রেসার অফ AB কি হবে, সি মানে কি, কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন, যেহেতু AB এর পার্শিয়াল প্রেসার লিখতেছে তাই বলে AB এর কনসেন্ট্রেশন দিব, এরপরে আর, এরপরে T। বুঝা গেছে বিষয়টা কিরকম হবে। তো এভাবে আমরা প্রতিটার জন্য এখানে লিখতে পারি না, চলো আমরা এখানে প্রতিটার জন্য লিখি। আসো একটা একটা করে প্রতিটার জন্য আমরা এখানে লিখি। তাহলে প্রথমে আমরা PAB এর জন্য লিখবো। বুঝা গেছে বিষয়টা, চলো আমরা লিখি। PAB-র জন্য তো এটাই আসবে, যেহেতু লিখে ফেলছি আবার কষ্ট করে লিখতেছি না। ক্লিয়ার? পাওয়ার ছিল, পাওয়ার গুলো বসাতে ভুলবা না, পাওয়ার গুলো বসাতে ভুলবা না। আসো এরপরে, এরপরে A2 এর পার্শিয়াল প্রেসার বসাবো। কার পার্শিয়াল প্রেসার বসাবো, A2 এর পার্শিয়াল প্রেসার বসাবো। A2 এর পার্শিয়াল প্রেসার কি হবে, A2 এর পার্শিয়াল প্রেসার হবে হচ্ছে A2 এর কনসেন্ট্রেশন, A2 এর পার্শিয়াল প্রেসার হবে A2 এর কনসেন্ট্রেশন, A2 এর কনসেন্ট্রেশন, A2 এর কনসেন্ট্রেশন, এরপরে হবে R, এরপরে হবে T। এটা হচ্ছে A2 এর পার্শিয়াল প্রেসার। এরপরে দেখো B2 এর পার্শিয়াল প্রেসার, B2 এর পার্শিয়াল প্রেসার কি হবে, B2 এর পার্শিয়াল প্রেসার হবে হচ্ছে B2 এর কনসেন্ট্রেশন, B2 এর কনসেন্ট্রেশন RT, B2 এর কনসেন্ট্রেশন RT। এটা হচ্ছে B2 এর পার্শিয়াল প্রেসার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, ভেরি গুড, ভেরি গুড, বুঝতেছো। এখন দেখো, এখন আমরা কি করব, যতগুলো কনসেন্ট্রেশনের টার্ম আছে সবগুলোকে এক সাইড করে ফেলবো, যতগুলো কনসেন্ট্রেশনের টার্ম আছে সবগুলোকে এক সাইড করে ফেলবো, যতগুলো কনসেন্ট্রেশনের টার্ম আছে সবগুলোকে এক সাইড করে ফেলবো। তো দেখো আমার এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা চাইলে আমি কি করতে পারি, এটার উপর বসাতে পারি, আবার আলাদা করে, আবার আলাদা করে RT এর উপরে একসাথে বসাতে পারি, পারি না? বলো পারি কি পারি না? পারি। বুঝা গেছে বিষয়টা, কি করতেছি বুঝতেছো তো? ঠিক আছে, এই পাওয়ারটা, এই যে 2 আছে এটা AB এর উপর বসাই দিয়েছি, আবার RT এর উপর আলাদা করে বসাই দিয়েছি। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে দেখো আমি এখান থেকে কি করব, কনসেন্ট্রেশনের টার্মগুলোকে আলাদা করব। ঠিক আছে, চলো কনসেন্ট্রেশনের টার্মগুলোকে আলাদা করে লিখি আমরা। এই RT গুলো লেখার দরকার নাই আপাতত, জাস্ট কনসেন্ট্রেশনের টার্মগুলো লিখি, এগুলো কেটে দিই। ঠিক আছে, এগুলো যেহেতু কাটছি এগুলোকে আবার আনতে হবে না আমার কাছে, এগুলোকে আবার আনতে হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে কনসেন্ট্রেশনের টার্মগুলো এক সাইড করে ফেললাম, এদিকে রাখলাম কি শুধুমাত্র কনসেন্ট্রেশনের টার্মগুলো। তাহলে RT গুলো থেকে গেল না, নিচে কয়টা RT আছে, একটা, দুইটা, কয়টা RT নিচে, দুইটা RT। ঠিক আছে, তাহলে দুইটা RT দাও নিচে। তো দুইটা RT দেওয়া যা কথা, RT স্কয়ার দেওয়া তা কথা। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে RT স্কয়ার। তাহলে তোমার এখানে RT স্কয়ার যাবে হচ্ছে কাটা। এরপরে দেখো তোমাকে একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা আছে এই জিনিসটা কি আগে কখনো দেখছো, এই জিনিসটা আর এই জিনিসটা কি একই না? তাহলে এটার পরিবর্তে কি আমি কেসি লিখতে পারি, কেসি আমরা লিখতে পারি। যদি আমরা কেসি লিখতে পারি তাহলে এটা কি হচ্ছে, কেপি ইজ ইকুয়ালস টু কেসি হচ্ছে, কেপি ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, কেসি হচ্ছে। তাহলে এই প্রশ্নের জন্য কেপি আর কেসির সম্পর্ক কি, কেপি কেসির ইকুয়াল। এটাই হচ্ছে এই প্রশ্নে কেপি আর কেসির সম্পর্ক। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, খুব আস্তে আস্তে যাচ্ছে, আজ তুমি বুঝো। আসো, তোমাকে এখানের মধ্যে একটা রিঅ্যাকশন দেয়া আছে। ঠিক আছে, বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ কেপি। এটা তোমার কি হোমওয়ার্ক, ইকুয়েশন বের করে মনে আছে তো? ভেরি গুড, পারবো আশা করি। At 25 degrees Celsius, 11 mole A2, 9 mole B2 gas reacts to produce 7 mole AB gas in equilibrium. Determine Kp. খুব সার একটা প্রশ্ন দিছে। ঠিক আছে, বলা হচ্ছে কি A2 দেয়া আছে, B2 দেয়া আছে, বলছে A2 B2 রিঅ্যাক্ট করে কি তৈরি করে, AB তৈরি করে। A2 B2 রিঅ্যাক্ট করে কি তৈরি করে, AB তৈরি করে। তো ব্যালেন্সিং এর জন্য আমরা সামনে 2 দিব। আসো এরপরে ইনিশিয়ালি, এরপরে অ্যাট ইকুইলিব্রিয়াম।
তো দেখো কি বলা আছে, ইনিশিয়ালি আমাদের এখানের মধ্যে 11 মোল A2 আছে, তাহলে A2 কত 11 মোল, B2 কত 9 মোল, ঠিক আছে। টু এবি কি পরিমাণ তৈরি হবে ইনিশিয়ালি 0, কারণ রিঅ্যাকশন শুরু হয় নাই, প্রোডাক্ট করতেই বা তৈরি হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানের মধ্যে A2 থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রিঅ্যাকশন অংশগ্রহণ করবে। তো আমরা রিঅ্যাকশনটা যদি দেখি তাহলে আমাদের 1 মোল A2 1 মোল B2 এর সাথে রিঅ্যাক্ট করতেছে, তার মানে যে পরিমাণ A2 রিঅ্যাকশন অংশগ্রহণ করবে সেই পরিমাণ B2 রিঅ্যাকশন অংশগ্রহণ করবে। আবার দেখো 1 মোল A2 রিঅ্যাকশন অংশগ্রহণ করে 2 মোল AB তৈরি করে, তার মানে হচ্ছে আমার এখানে যে পরিমাণ A2 রিঅ্যাকশন অংশগ্রহণ করছে তার দ্বিগুণ পরিমাণ AB উৎপন্ন হবে। বুঝা গেছে বিষয়টা? বলা হচ্ছে আমার এখানের মধ্যে ইকুইলিব্রিয়ামের মধ্যে আমার 7 মোল এবি গ্যাস তৈরি হয়েছে, ইকুইলিব্রিয়ামে আমার 7 মোল এবি গ্যাস তৈরি হয়েছে। এখন দেখো এটা কিন্তু আমাকে এভাবে বলে দেয়নি যে ইকুইলিব্রিয়ামে তৈরি হয়েছে, আমাকে জাস্ট বলছে যে কি তৈরি হয়েছে, কি বলছে জাস্ট তৈরি হয়েছে বলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ইনিশিয়ালি তৈরি হবে নাকি ইকুইলিব্রিয়ামে তৈরি হবে প্রোডাক্ট? অবশ্যই ইকুইলিব্রিয়ামে তৈরি হবে। ইনিশিয়ালি কি প্রোডাক্টটা তৈরি হয়? এই কারণেই বারবার বলি যে ইনিশিয়ালি প্রোডাক্ট তৈরি হয় না, ইনিশিয়ালি প্রোডাক্ট তৈরি হয় না। বুঝা গেছে? এই কথাটা যদি বারবার না বলতাম, তুমি এখানের মধ্যে হইতে পারে এই 7 মোলটাকে এখানে বসাই দিছো। বুঝা গেছে বিষয়টা? তো এই কারণে এই ভুল যাতে না হয় তাই বলে বারবার এই কথাটা বলি যে ইনিশিয়ালি আমার কি হবে না, কোনো প্রোডাক্ট তৈরি হবে না, ইকুইলিব্রিয়ামে তৈরি হবে। তো যেহেতু আমাকে তৈরি হওয়ার কথা বলছে তাহলে অবশ্যই কোথায় তৈরি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখন ইকুইলিব্রিয়ামে কি পরিমাণ তৈরি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে 7 মোল পরিমাণ তৈরি হচ্ছে। কি পরিমাণ তৈরি হচ্ছে? 7 মোল পরিমাণ তৈরি হচ্ছে। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 3.5। বুঝা গেছে? তো দেখো ইকুইলিব্রিয়ামে আমরা এই কাহিনী করে দেখতেছি 2x পরিমাণ তৈরি হয়, আর প্রশ্নে আমাকে বলা আছে ইকুইলিব্রিয়ামে 7 মোল তৈরি হচ্ছে। তাহলে 2x যা কথা 7 মোল তা কথা, এখান থেকে আমরা x বের করে ফেলতে পারতেছি। তাহলে x বের করে যদি ফেলতে পারি তাহলে আমরা এখানের মধ্যে প্রতিটার মোল নাম্বার বের করতে পারতেছি না? পারতেছি। তাহলে 11 - 3.5 করো, ফাস্ট করো তাহলে। 11 - 3.5, সময় আমাদের হাতে একদম নাই। 9.5 ভাই, আমার একটা প্রশ্ন আছে। 7.5 ফাস্ট করো, ফাস্ট একটা আগের ম্যাচগুলোর মধ্যে মনে করেন 3 এখানে বসাইলে -3x দিতেন, এখন 11 - 11 কেন দিছেন? 11 - x কেন দিছি? x কেন দিছেন? দেখো তোমার এখানের মধ্যে x এর কোএফিসিয়েন্ট যেটা বসবে এটা এটার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে এখানে কি আছে এটার উপরে। বুঝা গেছে বিষয়টা? যেমন ধরো তোমার এখানের মধ্যে 2 আছে, তাই বলে এখানে 2x বসে গেছে। বুঝা গেছে বিষয়টা? এখানের মধ্যে যদি ছাগল থাকতো এখানে কি বসতো? ছাগল বসতো। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে তোমার এখানের মধ্যে কি বসবে? 9 - x, x কত 3.5, তাহলে 9 - 3.5 করো, ফাস্ট 2 * x, 2 * 3.5 করো, 7 হয়। আসো আসো। এখন আমাকে কি বের করতে বলছে? কেবি বের করতে বলছে। কেবি বের করতে হলে আমার কাছে দুইটা জিনিস লাগবে, অবশ্যই লাগবে। একটা হচ্ছে টোটাল প্রেসার লাগবে আমার কাছে। টোটাল প্রেসার যদি দেয়া না থাকে তাহলে কেবি আমার কাছে বের করা কষ্টকর হয়ে যাবে। যদি দেয়া না থাকে তাহলে আমরা টোটাল প্রেসারকে পি ধরে বের করে ফেলবো, ঠিক আছে। টোটাল প্রেসারকে কি করব? পি ধরে বের করে ফেলবো, সরি হ্যাঁ, টোটাল প্রেসারকে পি ধরে কেবি বের করে ফেলবো, ঠিক আছে। এটার পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টোটাল মোল নাম্বার। আসো টোটাল মোল নাম্বার বের করো। টোটাল মোল নাম্বার কত? টোটাল মোল নাম্বার হচ্ছে 7.5 প্লাস 5.5 প্লাস 7, অর্থাৎ আমরা এখানের মোল নাম্বারগুলো অ্যাড করে দিলে টোটাল মোল নাম্বার পাচ্ছি, যেটা কত? 20 মোল। যেটা কত? যেটা হচ্ছে 20 মোল। ওইখানে তো ভাইয়া x ধরছিলেন না, আগে কতগুলো করছিলাম যে ওখানে তো x ছিল। কি? আরে বাবা ওগুলো তো ইকুয়েশন ডেরিভেশন, আমি তো ইকুয়েশন করতেছি না, আমার তো তথ্যগুলো জানা আছে, ঠিক আছে। আমার যদি জানা থাকে এখানে কি পরিমাণ ডিসোসিয়েট আছে, কি পরিমাণ তৈরি হয়েছে, তাহলে তো আমার কাছে আর ভেরিয়েবল ইউজ করতে হচ্ছে না। ভেরিয়েবল অজানা জিনিসের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। যেটা জানা আছে ওটার জন্য তো আবার ভেরিয়েবল ইউজ করব না। তো টোটাল মোল নাম্বার আমি পেয়ে গেছি। এখন আমার কাছে কি বের করতে হবে? কেপি বের করতে হবে। কেপি কি হবে? কেপি হবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দ্য প্রোডাক্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ দ্য রিঅ্যাক্টেন্ট, যার কোএফিসিয়েন্ট তার পার্শিয়াল প্রেসারের পাওয়ার আকারে বসবে। এখন বলো পার্শিয়াল প্রেসার জিনিসটা কি? পার্শিয়াল প্রেসার জিনিসটা হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। মোল ফ্র্যাকশন কি জিনিস? যার মোল ফ্র্যাকশন তার মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। তাহলে আমরা এটা কি পিএবি মানে কি? পার্শিয়াল প্রেসার অফ এবি। এটা কিভাবে বের করব? এটা বের করব হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এবি ইনটু টোটাল প্রেসার দিয়ে। বুঝা গেছে বিষয়টা? মোল ফ্র্যাকশন অফ এবি ইনটু টোটাল প্রেসার দিয়ে। এরপর আসো পাওয়ার আকারে বসতেছে 2। এরপর এখানে কি বসতেছে? মোল ফ্র্যাকশন অফ A2 ইনটু টোটাল প্রেসার।
এরপর এখানে কি বসবে বলো? আমরা কি বের করতেছি? B2 আমরা এখানের মধ্যে B2 এর পার্শিয়াল প্রেসার বের করতেছি। তাই বলে আমার কি 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 বসাতে হবে? B2 এর মোল ফ্র্যাকশন এরপরে টোটাল প্রেসার। ঠিক আছে? এভাবে আমরা বের করি। মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার করলে আমরা পার্শিয়াল প্রেসার পাই। মোল ফ্র্যাকশন কি? আসো এখন মোল ফ্র্যাকশন জিনিসটা বুঝতে হবে আমাদের কাছে। ঠিক আছে? মোল ফ্র্যাকশন জিনিসটা কি? আসো 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 মোল ফ্র্যাকশন জিনিসটা কি? তাহলে AB এর মোল ফ্র্যাকশন, AB এর মোল ফ্র্যাকশন হবে হচ্ছে AB এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। AB এর মোল নাম্বার কত? 7, টোটাল মোল নাম্বার কত? 20। তাহলে 7/20 হবে AB এর মোল ফ্র্যাকশন। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে তোমার এখানে আছে হচ্ছে P, উপরে আছে হচ্ছে স্কয়ার। এরপর আসো A2 এর মোল ফ্র্যাকশন কি হবে? A2 এর মোল ফ্র্যাকশন হচ্ছে A2 এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো A2 এর মোল নাম্বার দেখো 7.5, টোটাল মোল নাম্বার কত? 20। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে B2 এর মোল ফ্র্যাকশন কি হবে? B2 এর মোল নাম্বার ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার, তার মানে 5.5 ডিভাইডেড বাই 20, 5.5 ডিভাইডেড বাই 20। ঠিক আছে? আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কি মোল ফ্র্যাকশন ইনটু পি, মোল ফ্র্যাকশন ইনটু পি। তার মানে হচ্ছে আমার এখানে একটা পি বসতেছে, এখানে একটা পি বসতেছে, দিন শেষে আমার এখানের মধ্যে নিচে দুইটা পি আছে, উপরে একটা পি স্কয়ার আছে, তাই বলে আমরা কি করে ফেলতে পারবো? পি গুলো কাটাকাটি করে ফেলতে পারবো। তাহলে আমার যা আছে এটার হিসাব করবে, এটা হিসাব করে যেটা পাবা ওটাই হবে তোমার কেপি। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো তাহলে আরো কয়টা অঙ্ক বাকি আছে আমার? এখন কত নম্বরে আছি আমি? 10 নম্বরে আছি। আরে আর অঙ্ক নাই, শেষ করে ফেলবো আজকে। আসো বলা হচ্ছে যে কি, আচ্ছা হ্যাঁ এখন আমি আগের অঙ্কগুলোর একটা কাহিনী বলি তোমাকে। ঠিক আছে? যেটা আমি কোনো মানে মোটামুটি সব অঙ্কে অ্যাভয়েড করে গেছি। ঠিক আছে? সেটা হচ্ছে দেখো তোমাকে এখানের মধ্যে কি বলা হয়েছে, তোমার এই ম্যাথটা ওরকম না, কেবি কেসির ম্যাথ। হ্যাঁ এখানে কেসি কেসি ডাইরেক্টলি বের করতে বলছে না, তাইলে তোমার কেপি বের করতে হবে? করতে হবে না। কেসি ডাইরেক্টলি বের করতে বলছে না, তোমার কেপি বের করতে হবে? করতে হবে না। তোমার এখানের মধ্যে আসো পরের ম্যাথে আসো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে বলছে। কি বের করতে বলছে? তাহলে তোমার কাছে কি কেসি বের করলে হবে নাকি কেপিও বের করতে হবে? কেপিও বের করতে হবে, কিন্তু বের করবা কেমনে? প্রেসার তো দেয়া নাই। কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। বুঝে গেছে বিষয়টা? তো এখানের মধ্যে তোমার বাক্সতে যা আসছিল তুমি তা এখানে বসাও। তাহলে কেসি জায়গায় কি বসাচ্ছ? বাক্স। ঠিক আছে? আরটি ডেল এন কি ছিল বলো? ডেল এন কি ছিল? ডেল এন ছিল হচ্ছে প্রোডাক্টের টোটাল কোএফিসিয়েন্ট, প্রোডাক্টের টোটাল কোএফিসিয়েন্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের টোটাল কোএফিসিয়েন্ট। বুঝে গেছে বিষয়টা? তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা? এখান থেকে কেপি পেয়ে যাবা, এখান থেকে কেপি পেয়ে যাবা। আরটি এর ভ্যালু কত ধরবা? 0.082। টেম্পারেচার কত ধরবা? এখানে কত দেয়া আছে? 500 সেলসিয়াস, 500 ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে, তাহলে 500 লিখবা নাকি 273 যোগ করবা? তাহলে কত হয়ে যাবে গা? 773 হয়ে যাবে গা। বুঝা গেছে বিষয়টা? উপরে কি থাকতেছে? -2। এখান থেকে যেটা পাবা ওটাই হচ্ছে তোমার কেপি। তো কেসিও বের করতে হবে তোমার কাছে, কেপিও বের করতে হবে তোমার কাছে। ঠিক আছে? এখন দেখো তোমার এমন প্রশ্নে যদি টেম্পারেচারটা দেয়া না থাকে তাহলে তুমি কি করবা? জাস্ট ইকুয়েশনটা লিখে দিবা, টেম্পারেচারকে টি ধরে রাখবা। বুঝা গেছে বিষয়টা? মানে আমার কাছে টেম্পারেচারটা যদি দেয়া থাকতো আমি পারতাম, কিন্তু টেম্পারেচারটা আপনি মহোদয় দেন নাই বলে আমি ইকুয়েশন পর্যন্ত আগাইতে পারছি। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আর সাধারণত টেম্পারেচার দেওয়া মানে হচ্ছে তোমার থেকে দোনোটা যাচ্ছে, টেম্পারেচার যদি না দেয় তাহলে তোমার থেকে একটাই যাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? তাও তুমি ইকুয়েশনটা দিয়ে দিবা, যাতে তোমার টিচারটা যদি একটু মাথা মোটা টিচার হয় তাও কি করে মার্কস যাতে কাটতে না পারে। বুঝে গেছে? এখানেও দেখো, এখানে তোমাকে এখানের মধ্যে তোমাকে ডিটারমাইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলছে, তাহলে এখানেও কি করবা তুমি? কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন করবা। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তো দেখো কেসি এর মান কত হবে? এই বাক্সে যা আসছিল তা। তাহলে কেসি এর মান কত হবে? বাক্স। ঠিক আছে? আর এর মান কত হবে? 0.082। টেম্পারেচার এখানেও 500 ডিগ্রি সেলসিয়াস, তাই বলে 773 কেলভিন। আর ডেলেন এখানে গুণে দেখো ডেলেন কত হচ্ছে? এখানের মধ্যে 3 মাইনাস 2, তাহলে ডেলেন হচ্ছে 1। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। যা আসতেছে তাই হবে তোমার কেপি। বুঝে গেছে? তো এই জিনিসটা আমি আর বাদ বাকি ম্যাথের জন্য বলতেছি না, এটা তুমি বুঝে নিবা নিজের থেকে। আসো আজকের দিনের লাস্ট ম্যাথ, এরপরে তোমার ছুটি। ওকে আসো। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, টেম্পারেচার কত দিছে? 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিতে হবে 298 কেলভিন। বুঝে গেছে? এরপর দেখো প্রেসার কত দিছে? প্রেসার দিছে হচ্ছে 1.5 atm। ঠিক আছে? বলছে কেসি, কেসিও দিয়ে দিছে, তাহলে লাগবেটা কি তাদের? 1.81 5 into 10 inverse 3। বুঝে গেছে? কেসি দিয়ে দিছে। বলছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে। ওয়াও, ব্রিলিয়ান্ট কোশ্চেন। ঠিক আছে?
ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন। আসো ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে হবে। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তোমার কাছে বের করতে হবে কিভাবে? আসো আমি তোমাকে দেখাই কিভাবে বের করবা। প্রথমে তুমি কি বের করবা? প্রথমে তুমি কেপি বের করবা। কি বের করবা? কেপি। কেপি কি হবে? কেসি আরটি টু দি পাওয়ার ডেলেন। বুঝে গেছে? এখানের মধ্যে তোমার কেসি দেয়া আছে না? কেসি কত? 1.81 1.815 1.815 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে কেসি। আর কত? আর হচ্ছে 0.082। টেম্পারেচার কত? 298 কেলভিন। ডেলেন কত? 2 - 1 করলে কত হয়? 1 হয়। বুঝে গেছে এটা? এখন তোমার কেপি আসবে। কেপি বের করো, ফার্স্ট বের করো কেপি। কাতার মধ্যে কি বলে? ইয়াল্লা ইয়াল্লা, এরকম বলা যায় না? ইয়াল্লা ইয়াল্লা। কি? যদি ক্যালকুলেটর ইউজ করতে না পারো তাহলে 1.81 পড়াইতেছি আমি, হরণ হইতেছে তুমি। পড়াইতে পারি না তাইলে 0.044, ঠিক আছে? 4435, এটা হচ্ছে আমাদের কেপি। এটা কি কেপি? বুঝা গেছে তো? আমরা কেপি বের করছি। আমি কেপি কেন বের করছি দেখো, কেপি কেন বের করছি। আমার এখানের মধ্যে কি বের করতে হবে জানো? মূলত আমার এখানের মধ্যে কেপির ইকুয়েশন বের করতে হবে। কি বের করতে হবে? কেপির ইকুয়েশন বের করতে হবে। কেপির ইকুয়েশন বের করতে হবে। কেপির ইকুয়েশন বের করতে পারবা? রিঅ্যাকশন থেকে ইকুয়েশন বের করতে পারবা তো? AB5 থেকে AB3 B2, এখান থেকে রিঅ্যাকশন ইকুয়েশন বের করতে পারবে না? কেপি কত হবে? কেপি হবে হচ্ছে তোমার এখানের মধ্যে আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, ঠিক আছে? এটাই হবে কেপির ইকুয়েশন। বুঝা গেছে? তুমি কেপি প্রথমে কি বের করে ফেলছো? কেপির ভ্যালু বের করে ফেলছো। এরপরে কেপির ইকুয়েশনটা বসাইছো। এই কেপির ইকুয়েশনের মধ্যে তুমি কি বসাবা? প্রেসারকে বসাবা। এরপরে কেপির মানটা বসাবা। তো প্রেসার আর কেপির মান বসাই দিলে আলফা ছাড়া কিছু বাকি আছে? তাহলে তোমার কি তুমি কি পেয়ে যাবে? আলফা পেয়ে যাবা না? এরপর একটা জিনিস, ক্যালকুলেটর নাও, লিখো 0.5 লিখো, টু দি পাওয়ার সামথিং করো। কত এটা? মানে ধরো 8 করো, 8 কত আসতেছে ইকুয়াল দাও। এখন বলো, তুমি যে পাওয়ার দিছো, পাওয়ার দিলে মানটা ছোট হয়ে যাচ্ছে নাকি বড় হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে। তার মানে তোমার যখন একটা ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশনকে যখন তুমি রেজ করবা পাওয়ারে, তখন ফ্র্যাকশনটা কি হয়ে যাবে? আরো ছোট হতে থাকবে। বুঝে গেছে বিষয়টা? তাহলে দেখো, তোমার এই যে আলফা আছে, আলফা এমনিতেই শূন্যের কাছাকাছি হয়। আলফা কি হয়? শূন্যের কাছাকাছি হয়। আমরা পড়ছি না আলফা ইজ ইকুয়ালস টু 10%, 20%। 20% মানে কি? 0.2 মোল। বুঝে গেছে? তাহলে আলফা কি হয়? শূন্যের কাছাকাছি হয় না? তাহলে আলফাটাকে যখন আমরা স্কোয়ার করে দিব, আলফাটা আরো ছোট হয়ে যাবে। তার মানে এটা আরো শূন্যের কাছাকাছি চলে যাবে। তো যেহেতু সেটা শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে, তাই বলে এটাকে আমরা শূন্য ধরতে পারি। তাহলে আমরা এখানে আলফা স্কোয়ারটাকে কি ধরবো? শূন্য ধরবো। শূন্য ধরলে আমার এখানের মধ্যে কি বাকি থাকবে? আমার এখানে বাকি থাকবে কেপি ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার পি। কেপি ইজ ইকুয়ালস টু কি থাকবে? আলফা স্কোয়ার পি। এখন এখান থেকে যদি তুমি আলফার ইকুয়েশন বের করো, এখান থেকে যদি তুমি কি বের করো? আলফার ইকুয়েশন বের করো। আলফার ইকুয়েশন কি হবে? তোমার এখানের মধ্যে পি ডিভাইডেড বাই, সরি না, ভুল বলতেছি। তোমার এখানের মধ্যে কেপি ডিভাইডেড বাই পি। বুঝা গেছে? রুট হবে। আসো, রুট ওভার কেপির মান কত? কেপির মান হচ্ছে 0.4435, পি এর মান কত? 1.5, উপরে আছে রুট। এরকম করলে তুমি ডিগ্রি অফ ডিসোসিয়েশন পেয়ে যাবে। যেটার কত আসতেছে কেন বলো? 0.543। এ না, 0.17 আসে। ভালো করে দেখো। তোমার তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো না, তালাল। লজ্জাজনক বিষয় একটা। আমি কি তোমাকে ক্যালকুলেটর ইউজ করা শিখিয়ে পারবো? আমারও তো অ্যান্সার উল্টা আসতেছে। তোমার এটা আসছিল 0.54, ঠিক আছে? তাহলে তুমি ক্যালকুলেটর ঠিক ইউজ করতে পারো। আমার অন্য স্টুডেন্ট ক্যালকুলেটর ভুল ইউজ করে। সরি, আসলে কনফিডেন্স আছে যে তুমি ভুল করবে, বুঝছো? এই কারণে এই কারণে তোমারটা ভুল বলে দিছি। মনে কষ্ট নিও না। ওকে, তাহলে মনে কষ্ট যেহেতু নিচে, তাহলে আরেকটা অঙ্ক করাই। দেখছো, মাত্র 50 মিনিট করাইছি, এর মধ্যে তুমি টায়ার্ড।